কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনের বড় বড় বিপর্যয়গুলো ঠিক যেন দুর্ঘটনা নয়? মনে হয় না যে এর পেছনে কোথাও যেন আমাদেরই একটা হাত আছে, একটা নীরব ইচ্ছাকৃত ষড়যন্ত্র? আজ আমরা ঠিক এই বিষয়টাই দেখব দস্তয়েভস্কির চোখে। বোঝার চেষ্টা করব কিভাবে মানুষ নিজেই নিজের ধ্বংসের নকশা তৈরি করে, খুব শান্তভাবে আর একটা নির্দিষ্ট পরিকল্পনা মেনে। এই কথাটা ভাবুন একবার। একটি জীবন দুর্ঘটনাক্রমে ধ্বংস হয়ে যায় না, এটি একটি নীরব ইচ্ছাকৃত অংশগ্রহণ। কথাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো, তাই না? এর মানে হল আত্মধ্বংস হুট করে আসা কোনো ঝড় নয়, বরং এটা হলো ছোট ছোট ইচ্ছাকৃত কিছু সিদ্ধান্তের একটা লম্বা সারি, যা হয়তো আমাদের অজান্তেই দিনের পর দিন তৈরি হতে থাকে। তো এই জটিল ধাঁধাটা বোঝার জন্য আমরা 5টা ধাপে এর গভীরে যাব। প্রথমে দেখব এই নীরব আত্মনাশকতা জিনিসটা আসলে কি। এরপর আমরা জানব কেন মানুষ শান্তিকে ভয় পায়। তারপর বুঝব কিভাবে দায়িত্বের ভয় আমাদের একটা খাঁচায় আটকে ফেলে। আমরা আরও দেখব ব্যর্থতার মধ্যেও কিভাবে এক অদ্ভুত আরাম খুঁজে পাওয়া যায়, আর সবশেষে কিভাবে কষ্টই কারো কারো মূল পরিচয় হয়ে ওঠে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম বিষয়টাতে আসা যাক, নীরব আত্মনাশকতা। দেখুন, এটা কিন্তু সাধারণ দুর্ভাগ্য বা হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়। আসল বিষয়টা হলো, যখন একই ভুল বারবার হতে থাকে তখন তো আর সেটাকে ভুল বলা চলে না, তাই না? ওটা তখন একটা প্যাটার্নে পরিণত হয়। আত্মনাশকতা মানে সেলফ স্যাবোটাজ আসলে কোনো দুর্ঘটনা নয়, এটা হলো একটা ধারাবাহিক আচরণের প্যাটার্ন। আর এই প্যাটার্নটা বেছে নেওয়া হয় নিজের সম্পর্কে কোনো একটা নেতিবাচক বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য। মানে কাজগুলো বাইরে থেকে দেখতে এলোমেলো মনে হলেও এর পেছনে একটা গোপন মনস্তাত্ত্বিক উদ্দেশ্য সবসময় কাজ করে। এই প্যাটার্নটা খুব সূক্ষ্মভাবে কাজ করে। যেমন ধরুন, যখনই কোনো কিছু জীবনে গুরুত্বপূর্ণ হতে শুরু করে, ঠিক তখনই সেটাকে নষ্ট করে ফেলা হয়। সাফল্যের একদম দোরগোড়ায় পৌঁছেও পিছিয়ে আসা হয়। যেখানে কোনো জটিলতা নেই সেখানেও ইচ্ছে করে জটিলতা তৈরি করা হয়। আর একই ভুল বারবার করা হতে থাকে, প্রায় অদৃশ্যভাবে, জীবনটাকে ধীরে ধীরে ভেঙে ফেলার জন্য। কিন্তু প্রশ্নটা হলো, মানুষ কেন এমন করে? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় ধাপে, শান্তিকে প্রত্যাখ্যান করা। কেন সুখ বা স্থিতিশীলতা অনেক সময় একটা ফাঁদের মতো মনে হয়? কেন মানুষ জেনে বুঝে ঝামেলাকে বেছে নেয়? চলুন দেখি। এখানে একটা অদ্ভুত তুলনা দেখুন। একদিকে আছে পরিচিত কষ্ট, যার সবকিছুই অনুমান করা যায়, যার নিয়মকানুনগুলো আমাদের মুখস্থ, তাই এটা একদিক থেকে নিরাপদ। আর অন্যদিকে আছে অপরিচিত শান্তি, যা পুরোপুরি অনিশ্চিত। এর জন্য বিশ্বাস করতে হয়, নিজেকে অরক্ষিত বা ভালনারেবল হতে দিতে হয়, যা অনেকের কাছে নিজের পরিচয়ের জন্যই একটা হুমকি হয়ে দাঁড়ায়। তাহলে মূল প্রশ্নটা এটাই দাঁড়ায় যে জেনে শুনেও কেন কেউ কষ্টকে বেছে নেয়? এই প্যারাডক্সের মধ্যে কিন্তু লুকিয়ে আছে এর পরের উত্তরটা। দোস্তয়েভস্কির বিখ্যাত লেখা নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে একটা চরিত্র আছে যে সুখকে প্রত্যাখ্যান করে। ব্যাপারটা এমন নয় যে সে সুখ পেতে পারে না, বরং সে সুখকে গ্রহণ করতেই অস্বীকার করে। দোস্তয়েভস্কি আসলে মানুষের ভালো থাকার প্রতি এই অদ্ভুত প্রতিরোধটাকে খুব কাছ থেকে দেখেছিলেন, আর সেটাই তার লেখায় তুলে ধরেছিলেন। কিন্তু এই কষ্টের প্রতি আকর্ষণটাই কি সব? না, এর থেকেও গভীরে লুকিয়ে আছে আর একটা ভয়, দায়িত্বের ভয়। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি, খাঁচায় বন্দি থাকার মধ্যেও এক ধরনের মুক্তি খুঁজে পাওয়া যায়। এর পেছনের মনস্তাত্ত্বিক ফাঁকটা হল, যতক্ষণ জীবনটা ভেঙে পড়তে থাকে ততক্ষণ দোষ দেওয়ার জন্য অন্য কিছু বা অন্য কেউ সামনে থাকে। পরিস্থিতি, অতীত বা অন্য মানুষকে দোষ দিয়ে খুব সহজেই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়। আর এটাই পরিষ্কার করে দেয় কেন সাফল্য অনেক সময় ব্যর্থতার চেয়েও বেশি ভয়ের কারণ হয়। কারণটা হলো, সফল হলে আর দোষারোপ করার মতো কেউ থাকে না, কোনো অজুহাতও কাজ করে না। তখন বিশৃঙ্খলার আড়ালে লুকানোর সুযোগও শেষ। আর ঠিক তখনই এক কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। যখন জীবনে কোনো সংগ্রাম নেই, তখন আপনি আসলে কে? ব্যর্থতার মধ্যে যে এক ধরনের স্বস্তি আর নিরাপত্তা থাকতে পারে, এটা শুনলে অদ্ভুত লাগলেও কিন্তু সত্যি। এবার আমরা ব্যর্থতার দিকে পিছু হটার সেই যুক্তিটা একটু বোঝার চেষ্টা করব।
এই যে পিছু হটার প্রক্রিয়া, এটা কিন্তু একটা নির্দিষ্ট ছক মেনে চলে। ভাবুন তো, প্রথমে জীবনে একটা দারুণ সুযোগ আসে বা সবকিছু একটু স্থিতিশীল হয়, কিন্তু ঠিক তখনই এটা কেমন যেন হুমকি মনে হতে শুরু করে। একটা অস্বস্তি, একটা সন্দেহ দানা বাঁধে। আর এরপর ইচ্ছাকৃতভাবে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়, হয়তো অকারণে একটা ঝগড়া বা হাতে আসা সুযোগটা ইচ্ছে করে নষ্ট করে দেওয়া। ফলে যা হওয়ার তাই হয়, সেই পরিচিত কষ্টের পরিস্থিতিটায় আবার ফিরে আসে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই অনিশ্চয়তার চাপটা কেটে যাওয়ায় মনে মনে একটা স্বস্তিও পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে ব্যর্থতার মধ্যে আসলেই এক অদ্ভুত আরাম আছে। এটা আমাদের ভয়কে সঠিক প্রমাণ করে, সন্দেহকে সত্যি করে তোলে, আর মনে মনে বলার সুযোগ করে দেয়, আমি তো জানতামই এটা হবে না। আর সেই মুহূর্তে নিজের নেতিবাচক ধারণাটা সত্যি প্রমাণিত হওয়ায় ব্যর্থতাকেই এক ধরনের বিজয় বলে মনে হতে থাকে। এবার আমরা আসছি আত্মনাশকতার সবচেয়ে গভীর কারণে। কষ্টের ওপর গড়ে ওঠা একটা পরিচয়কে যে কোনো মূল্যে রক্ষা করা। মূল প্রশ্নটি হল, সংগ্রাম ছাড়া একজন মানুষের পরিচয়টা আসলে কি? কষ্ট শুধুমাত্র একটা পরিস্থিতি নয়, সময়ের সাথে সাথে এটা কারো কারো পুরো পরিচয়ের ভিত্তি হয়ে উঠতে পারে। আর যদি কারো পরিচয়ই হয় যে ব্যক্তি সংগ্রাম করে, তাহলে সুখ বা সাফল্য তার সেই পরিচয়ের জন্য সরাসরি একটা হুমকি হয়ে দাঁড়ায়। এখানে দুটো ভিন্ন ভয়ের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। একটা হলো ব্যর্থতার ভয়, মানে কোনো একটা নির্দিষ্ট লড়াইয়ে হেরে যাওয়ার ভয়। কিন্তু এর থেকেও অনেক গভীর একটা ভয় হলো অযোগ্যতার ভয়। এই আতঙ্ক যে নিজের সেরাটা দেওয়ার পরেও যে তার ক্ষমতা হয়তো কখনোই ছিল না। আর এই ভয়ঙ্কর সত্যটা জানার ভয়েই আসল পরীক্ষাটা এড়িয়ে যাওয়া হয়। তাহলে প্রকৃত পরিবর্তনের জন্য ঠিক কী প্রয়োজন? এটা শুধু সামান্য উন্নতি বা একটু মানিয়ে নেওয়া নয়, বরং এটা হলো অন্য কেউ হয়ে ওঠার একটা অস্বস্তিকর আর অপরিবর্তনীয় প্রক্রিয়া। আর ঠিক এই কারণে এটা এত ভয়ঙ্কর, আর মানুষ প্রায়শই একই রকম থাকার জন্য এই পরিবর্তনকে এড়িয়ে চলে। তাই সবশেষে আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে এই সব কেন ঘটে। আসল প্রশ্ন হলো, আমাদের ভেতরের কোন অংশটা চায় না যে এই চক্রটা বন্ধ হোক? এই একটা প্রশ্নই পুরো সমস্যাটিকে বাইরের কোনো ঘটনা থেকে এক গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে পরিণত করে, যা আমাদের ভাবনার জন্য এক নতুন দরজা খুলে দেয়।